মাত্র ২০ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ অনুযায়ী। সংসারও টিকে ছিল প্রায় ২ বছর পর্যন্ত। আমার একটা ফুটফুটে কন্যা সন্তানও ছিল। আমার হাসব্যান্ডের স্বভাব চরিত্র অনেক বেশি ভালো ছিল। তবে সে একটু জেদি ছিল। তবে সবসময় জেদ দেখাতো না, ওই মাঝে মধ্যে। প্রত্যেকটা সংসারেই টুকিটাকি ঝগড়া ঝামেলা হয়, আমার সংসারও হতো। তবে ঝগড়াঝাটি হলে ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে যেতাম। সেখানে যে বাবা মা ভাই বোন সবার কাছে আমার স্বামীর নামে অনেক বেশি খারাপ কথা বলতাম। নিজের দোষের কথাগুলো কখনোই বলতাম না, সবসময় তার নামেই দোষ দিতাম। আর আমার বাবা মা তাকে ফোন দিয়ে নানা রকম অপমানজনক কথাবার্তা বলতো। একদিন তার সাথে আমার অনেক বেশি ঝগড়া হয়, অনেক বেশি কথা কাটাকাটি হয়। তাকে আমি যা নাই তাই বলেছিলাম। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে আমার গায়ে হাত তুলেছিল। আর ওটাই ছিল আমার জীবনে প্রথম তার হাত থেকে মার খাওয়া। আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, এটা আমি কোনো রকমই সহ্য করতে পারিনি। তাই আমি ব্যাগপত্র গুছিয়ে আবার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যে সবকিছু শোনার পর বাবা আমাকে বলে, ওই সংসারে আর তোকে ফিরে যেতে হবে না, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। এরপর আমার বড় বোন বলল, ওকে শুধু ডিভোর্স দিলে হবে না, ওকে শিক্ষাও দিতে হবে, ওর নামে কেস ঠুকে দে। তাই আমি ওর নামে কেস করে দিলাম। এরপর পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ ওকে অ্যারেস্ট করার কথা শুনে আমার ভাই বোন বাবা মা অনেক বেশি খুশি হয়েছিল। তবে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ একসময় মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমার ভাই বোনেরা যখন ওর ব্যবহারের কথা আমার মনে করিয়ে দিত, তখন আমার মনে হতো যে যেমন তার তো তেমনই শাস্তি পাওয়া উচিত। ওই অ্যারেস্ট হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে রিকোয়েস্ট করে কেসটা উঠিয়ে নেওয়ার জন্য। তারপর আমি কেসটা উঠিয়ে নিই, কারণ আমি মনে মনে জানতাম দোষটা শুধু ওর একার ছিল না, আমারও ছিল। এরপর জামিন পেয়ে বেরিয়ে আসে। তবে তার সংসারে আমি ফিরে যাইনি। কিছুদিন পর দুই পরিবারের মুরব্বীদের কথা অনুযায়ী আমি আবার ওই সংসারে ফিরে গেলাম। কিছুদিন ভালো মতো সংসারও করছিলাম। এরপর ওর সাথে আবার আমার ঝগড়া হয় এবং আমিও ঠিক আগের মতোই এবারও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পর ভাই বোন বাবা মা সবাই বলল, ওর সংসারে তুই আর কখনোই ফিরবি না, কারণ যে মানুষটা তোকে অত্যাচার করে তার সংসারে যাওয়ার তোর কোনো প্রয়োজন নেই। আমিও মনে মনে ভাবতাম আর কখনো তার সংসারে আমি যাব না। হঠাৎ একদিন তার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি রীতিমতো কান্নায় ভেঙে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। তখন আমার ভাই আমার বোন বলে, এভাবে কেউ কখনো যায়? ওরা আসবে তারপরে তুই যাবি, কেন যাবি? ওইসব অসুস্থতা আসলে কিছু নয়, ওগুলো হচ্ছে নাটক। আসলে আমার বাবা মা চাচ্ছিল আবার মানুষজন আসুক, এসে আমাকে নিয়ে যাক। এদের কথা মতো আমিও ভাবলাম, তাই তো, কেন আমি একা একা যাব? এবার আর আমাকে কেউ নিতে আসেনি। কিছুদিন পর আমি ডিভোর্স লেটার পাই। এটা পেয়ে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম, কারণ আমি কখনো চাইনি আমার ডিভোর্স হয়ে যাক, কারণ ওই মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আর আমিও জানতাম, কারণ ও আমাকে অনেক বেশি ভালোবাসে। এই যে এত ঝগড়া ঝামেলা সব কিছুর ভিতরে কিন্তু দোষটা আমারও ছিল। আমি শুধু শুধু বাবা মাকে নিজের দোষটা চেপে রেখে ওর দোষের কথাগুলোই বলতাম। আসলে কাউকে বলতেও পারতাম না, কারণ আমার বাবা মা ভাই বোন আমাকে এত বেশি সাপোর্ট করতো। আর ওদের আহ্লাদে আমি আরও বেশি জিদি হয়ে গিয়েছিলাম। এরপর আবারও ওর নামে কেস করা হয়। কোর্টে যে মোটা অঙ্কের একটা টাকা দাবি করে আমার পরিবার থেকে, এবং আমার পরিবারের সমস্ত দাবি সে মেনে নেয় এবং সে বলে আমি সমস্ত টাকা দিতে রাজি, তবে আমার সাথে সে সংসার করবে না। তবে আমি কখনো চাইনি ওর সাথে আমার ডিভোর্স হয়ে যাক, কারণ সে আমার ভালোবাসার মানুষ ছিল, আমার সন্তানের বাবার ছিল। আজ আমাদের ডিভোর্স হয়েছে ৩ বছর। ও নাকি শুনেছি আবার বিয়ে করেছে, আর শুনলাম অনেক সুখেই আছে। এখন আমার নিজের কথা ভেবে অনেক বেশি আফসোস হয়। হয়তো আমি আমার স্বামীকে কখনো শারীরিকভাবে আঘাত করিনি, কিন্তু মানসিকভাবে তাকে আমি অনেকটাই ভেঙে দিয়েছি। আজ আমার বোনেরা স্বামী সন্তান নিয়ে কত সুন্দর সংসার করছে। ওরা যখন স্বামী সন্তান নিয়ে ঘুরতে যায় তখন বড়ই আফসোস হয়। আমার মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারি না, কারণ আমি নিজ হাতে তার বাবার ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করেছি। আজ ৩ বছর হচ্ছে আমি আমার বাবার বাড়িতে থাকি। আমার বাবার বাড়িটা এখন না আমার কাছে দোজকের মতো মনে হয়। আসলেই তখন যদি স্বামীর ভুলগুলো মেনে নিয়ে মাথা নত করে সংসারটা করতাম, তাহলে আমার সুখের সংসারটা আজ হয়তো ভাঙতো না। আমি হয়তো অনেক বেশি সুখে হতাম। যে কথাগুলো শুনলেন এটা এক বোনের জীবন কাহিনী। প্রিয় মানুষটা, আমি তোমাকে বলতে চাই, তুমি যেমনই হও না কেন, তুমি আমার কাছে আমার বেস্ট হাজবেন্ড।